করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের জেরে একের পর এক দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা, নাখোশ WHO। বাংলাদেশের সরকারি সেবার সাথে ভ্যাকসিনকে শর্তযুক্ত করতে সরকারকে সুপারিশ করেছে স্বাস্থ্য বিভাগ, কিন্তু কতটা যৌক্তিক এবং নৈতিক এই উদ্যোগ? ভ্যাকসিনেশন তো আমার ইন্ডিভিজুয়াল কারো হাতে নাই, এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনেশন করবে, তারপরে এটা পাবো। সুতরাং আমি মনে করি যে আসলে যে নো ভ্যাকসিন নো সার্ভিস, এই বিষয়টা আসলে অনেকটা বলার জন্য বলা হয়েছে। বাংলাদেশে কক্সবাজারে বিমানের ধাক্কায় গরু মারা যাওয়ার এক ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর একে একে বিশ্বের বহু দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা চাপাতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং সিঙ্গাপুরে বিদেশ থেকে আসা যাত্রীদের উপর নানা কড়াকড়ি আরোপ করা শুরু হয়েছে। সেই সাথে টিকা কর্মসূচি জোরদার করছে অনেক দেশ। জার্মানি 5 বছরের শিশুদেরও টিকার আওতায় আনছে, আর ব্রিটেনে প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার অর্থাৎ তৃতীয় ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্বিচারে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। WHO বলছে এভাবে কড়াকড়ি করে তেমন কোনো লাভ হবে না। আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। দক্ষিণ আফ্রিকা গত সপ্তাহে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করার কথা জানায়। এর পরপরই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক তার পরীক্ষা বা প্রমাণের আগেই একের পর এক দেশ ভ্রমণের ওপর নতুন বিধিনিষেধ বসাতে শুরু করে। ইউরোপের বেশিরভাগ দেশই প্রায় সাথে সাথেই দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী বেশ কটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। জাপান এবং ইসরায়েল সব দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। 50টিরও বেশি দেশ থেকে আজ থেকে ভারতে কেউ এলেই তাকে বিমানবন্দরে কোভিড টেস্ট করতে হবে। নেগেটিভ হলেও ঘরে 7 দিন কোয়ারেন্টিন করতে হবে। নির্বিচারে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে এসব করে কোনো ফায়দা হবে না। সংস্থাটির প্রধান ডক্টর টেড্রোস গেব্রেইয়াসুস বলেছেন, অমিক্রন কতটা সংক্রামক, কতটা বিপজ্জনক বা চলতি টিকাগুলো এর বিরুদ্ধে কাজ করবে কিনা এসব প্রশ্নের উত্তর এখনও নেই। ফলে দেশগুলোকে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অবশ্য পরামর্শ দিয়েছে, 60 বয়সী যেসব মানুষ ক্যান্সার বা হৃদরোগের মতো রোগে ভুগছেন তাদের টিকা দেওয়া না থাকলে এখন ভ্রমণ করা ঠিক হবে না। দক্ষিণ আফ্রিকার যে বিজ্ঞানী প্রথম করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেন তিনি বলেছেন, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। ডাক্তার অ্যাঞ্জেলিক কোটজি বিবিসিকে বলেছেন, এখন পর্যন্ত যেসব কোভিড রোগীর শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে তাদের উপসর্গ খুবই স্বল্প মাত্রার, এমনকি তাদের কোনো কাশি পর্যন্ত হচ্ছে না। তবে বিশ্বের বহু দেশের সরকার এসব কথায় তেমন ভরসা পাচ্ছে না। কোনো রকম ঝুঁকি নিতে তারা রাজি নয়। শাহনাজ পারভিন। ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়ানোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভ্রমণের উপর কতটা বিধিনিষেধ আসতে পারে তা এখনও খুব পরিষ্কার নয়। তবে ভ্যাকসিন কর্মসূচি জোরদার কথা জানিয়েছে বাংলাদেশের সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে সরকারি সেবা পেতে বাধ্যতামূলক ভ্যাকসিন নেওয়ার শর্ত যুক্ত করতে তারা সরকারকে সুপারিশ করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও গতকাল বলেছেন, নো ভ্যাকসিন নো সার্ভিস। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন যে টিকা না দিলে ভবিষ্যতে সরকারি সেবা হয়তো মিলবে না। কিন্তু যে দেশে এখন পর্যন্ত জনসংখ্যার মাত্র 25% মানুষকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, সে সময় এ ধরনের নো ভ্যাকসিন নো সার্ভিসের মতো সিদ্ধান্ত কতটা যৌক্তিক বা নৈতিক, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে ঢাকা থেকে কাদির কল্লোলের পাঠানো রিপোর্ট। নো ভ্যাকসিন নো সার্ভিস এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন স্বাস্থ্য বিভাগ যুক্তি দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষের আগ্রহ বাড়াতে বা একটা চাপ তৈরি করতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, কিছুদিন ধরে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ কমে গেছে বলে তারা তাদের টিকা দেওয়ার কেন্দ্রগুলোর পরিসংখ্যান থেকে দেখছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, ভ্যাকসিন ছাড়া সরকারি সেবা যদি দেয়া না হয় তাহলে মানুষের আবার আগ্রহ বাড়বে। কিছু কিছু লোক যারা
বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তারা ভ্যাকসিনের আওতার বাইরে রয়ে গেছে। এটা তারা ইচ্ছা করে করেছে অথবা দেয় নাই, কোনো কারণে মিস হয়েছে। তো তাদেরকে আওতায় আনার জন্য আসলে এটা, কারণ এই সার্ভিসটা নিবে গ্রামাঞ্চলে যদি ধরেন যারা কাজের বিনিময়ে হয়তো খাদ্য কাজ করছে, যারা বিভিন্ন পেনশন ভাতা বা বয়স্ক ভাতা পাচ্ছে, তাদের অনেকেই কিন্তু ভ্যাকসিনের জন্য যায় নাই বা আসে নাই। তো তাদেরকে আওতায় আনার জন্য আমাদের টার্গেট। কিন্তু সরকারি হিসেবেই দেখা যাচ্ছে 1 কোটিরও বেশি মানুষ নিবন্ধন করার পরও তাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। 12 বছরের বেশি বয়সী স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও নিবন্ধনের জটিলতা এবং ধীরগতি সহ নানা অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে মানুষের আগ্রহ কম থাকার যে বক্তব্য স্বাস্থ্য বিভাগ দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন, এখনও ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে মানুষকে নানান জটিলতা পোহাতে হচ্ছে, সেখানে আগ্রহের কমতি থাকার কথা যুক্তিসঙ্গত নয়। তিনি মনে করেন, জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ মানুষকে ভ্যাকসিন দিয়ে নো ভ্যাকসিন নো সার্ভিস এমন স্লোগান তোলা হলে সেটা কাগজে কলমেই থেকে যাবে। আমরা যদি বলি যে নো মাস্ক নো সার্ভিস, এটাও তো আমরা করতে পারি, তাই না? এবং সেটা তাও তো আপনার ইন্ডিভিজুয়াল মানুষের হাতে ছিল যে আমি মাস্ক পরছি, কিন্তু ভ্যাকসিনেশন তো আমার ইন্ডিভিজুয়াল কারো হাতে নাই। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনেশন করবে, তারপরে এটা পাবো। এবং সেই ক্ষেত্রে আমরা যদি ধরি যে সেকেন্ড ডোজ সহ 30 বা 35% মানুষ হয়, সুতরাং আমি মনে করি যে আসলে যে নো ভ্যাকসিন নো সার্ভিস এই বিষয়টা আসলে অনেকটা বলার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে এ পর্যন্ত 2 ডোজ টিকা পেয়েছেন প্রায় 3,70,00,000 মানুষ। স্বাস্থ্য বিভাগের সাবেক একজন পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, 25% কম মানুষকে 2 ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। সেখানে বেশিরভাগ মানুষকে টিকার বাইরে রেখে ভ্যাকসিন ছাড়া সেবা না দেওয়ার চিন্তা যৌক্তিক নয়। আমরা যদি বলি যে 80 ভাগ লোকের ভ্যাকসিন দিতে হবে, সেক্ষেত্রে হয়তো আমরা 25 ভাগ দিয়েছি। ভ্যাকসিন দেওয়া বলতে আমরা বুঝাই 2 ডোজ। যেহেতু এখনো বিশাল সংখ্যক লোক আওতায় বহির্ভূত আছে, এবং সেটা হলো যে ভ্যাকসিন গ্রহীতার কারণে না, বরঞ্চ আমাদের সরকারের কারণে। তারা এখন এই পরিমাণ ভ্যাকসিন আনতে পারেননি, তারা এই পরিমাণ ভ্যাকসিন দিতে পারেননি। যদি এটা আমরা না পারি, তাহলে এই মুহূর্তে আমরা কিছুতেই বলতে পারি না নো ভ্যাকসিন নো সার্ভিস। ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ভিত্তিতে বাংলাদেশ সরকার মোট জনসংখ্যার 80% মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সেই অনুযায়ী 50% মানুষকেই ভ্যাকসিন ইতিমধ্যে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। আমরা কিন্তু 17 কোটি লোক ধরে আপনি ওটা বলছেন, কিন্তু আমাদের 17 কোটি লোক তো আমাদের উদ্দেশ্য জনসংখ্যা না। আমাদের ভ্যাকসিন দিতে হবে কতজনকে? 80% লোকদের। তাই 17 কোটির 80% কত হয়? সেই উদ্দিষ্ট জনগোষ্ঠীর পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, তাহলে পরে ইট ইজ নিয়ার টু 50% অফ দ্য পেশেন্ট যাদের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে। তবে এই ব্যাখ্যা সরকারের পরিসংখ্যানের সাথেই মিলছে না বলে বিশেষজ্ঞরা বলছেন। এখন সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে কিনা তা নিয়েও বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন। কাদির কল্লোল। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আটকাতে বিদেশ থেকে আগতদের জন্য ভারতে আজ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইউরোপ সহ 50টিরও বেশি দেশ থেকে ভারতের মাটিতে পা দেওয়ার পরপরই বিমানবন্দরে কোভিড টেস্ট করাতে হবে এবং ফল নেগেটিভ হলেও ঘরে 7 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। এ বিষয়ে বিস্তারিত শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। বাংলাদেশের কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় 2 গরু মারা যাওয়ার বিরল এক ঘটনার পর বিমানবন্দর এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একজন বিশ্লেষক বলছেন, এই ঘটনায় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠা সঙ্গত। যাত্রীরাও বলছেন ঘটনাটি তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে সিভিল এভিয়েশন অথরিটি বলছে যে এটি ছিল নিছক একটি দুর্ঘটনা। তবে গরু কিভাবে রানওয়েতে ঢুকলো তা তারা তদন্ত করছেন। ঢাকা থেকে রাকিব হাসনাত। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বলছে, মঙ্গলবার সন্ধ্যার পর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ডান পাশের পাখায় লেগে রানওয়েতে বিচরণ করতে থাকা 2টি গরুর মৃত্যু হয়। যদিও বিমানটি সফলভাবেই ঢাকায় এসে অবতরণ করতে সক্ষম হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে গরু দুটি কিভাবে নির্বিঘ্নে রানওয়েতে পৌঁছালো। নিয়মিত ঢাকা কক্সবাজার রুটে যাতায়াত করেন এমন একজন যাত্রী বলছেন, রানওয়েতে গরুর সাথে বিমানের সংঘর্ষের খবর তাকে অবাক ও বিচলিত করেছে, যদিও তিনি তার নাম প্রকাশ করতে রাজি হননি।
গরু কিভাবে এয়ারপোর্টে গেল এটা হলো প্রথম কথা। এটা তো সবার জন্য একটা রিস্কি একটা জিনিস। শুধু গরু মারা গেছে এটা না, যারা যাত্রী তাদেরও তো এফেক্ট হতে পারতো, প্লেন অ্যাক্সিডেন্ট করতে পারতো বা মারাও যেতে পারতো। আমরা যারা রেগুলার নিয়মিত যাতায়াত করি তারা তো এমনি টেনশনে থাকি যে সেফলি আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছাতে পারবো কিনা। রানওয়েটা কিন্তু অনেক দূরে, অত দূর পর্যন্ত গরু গেছে কিভাবে সেটাও তো বুঝতে পারছি না। কেউ দেখলো না টেক অফের সময়? তবে এ প্রশ্নের জবাব এখনও মেলেনি কারো কাছ থেকে। কর্তৃপক্ষ দায়িত্বে থাকা 4 আনসার সদস্যকে প্রত্যাহার করেছে আজ বুধবার। আরও কয়েকটি সংস্থার পাশাপাশি দেশের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক বলছেন, কিভাবে গরু সেখানে গেল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে সংস্কার কাজের সুযোগে এটি ঘটেছে বলে তারা ধারণা করছেন। এয়ারপোর্টে কিছু রিনোভেশন কাজ চলছে। আপনারা মানে জানেন যে কক্সবাজার তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এখানকে আপনার আমাদের রানওয়েটা একটু বৃদ্ধি হচ্ছে আর কি। তো এখানে কাজ চলছে না বর্তমানে, যেই কারণে এয়ারপোর্টের যে সীমানাটা আছে আপনার ওই দিক দিয়েও কিছুটা আপনার অংশ বর্তমানে কাজ চলছে। এখানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ওইখানে যে আনসারদের একটা পোস্ট আছে আর কি, সম্ভবত তখন আলু একটু কম ছিল, দুটো গরু ভিতরে ঢুকে গিয়েছিল, ওই কারণে কিন্তু ঘটনাটা ঘটে আর কি ওই মুহূর্তে আর কি। সমুদ্র সৈকত থাকায় কক্সবাজারে বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক ছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা অনেক দেশি বিদেশি সংস্থার কর্মকর্তারা নিয়মিতই এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করেন। বাংলাদেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে মোট 8টি বিমানবন্দর আছে। অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের 9/11-এ টুইন টাওয়ারে হামলার ঘটনার পর সারা বিশ্বেই বিমানবন্দর এবং বিমান চলাচলের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে সব বিমানবন্দরেই প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করতে সব ধরনের চেষ্টা চলছে। এ অবস্থায় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরটির রানওয়েতে গরু যাওয়ার ঘটনাকে বিস্ময়কর বলছেন এভিয়েশন বিষয়ক বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে আমাদের তো এখন বাংলাদেশের এয়ারলাইন গুলো যাচ্ছে, প্লাস বিদেশি এয়ারলাইনও বাংলাদেশে আসছে। আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে এভিয়েশন কক্সবাজার হাব করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। তো যখন এই কক্সবাজার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল করা হচ্ছে, সেখানে রানওয়ে এক্সপ্যানশন করা হচ্ছে, সেই সময় এটা একটা ডেফিনেটলি একটা সেটব্যাক এবং এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। একটা অমার্জনীয় একটা অপরাধ। যারাই এর সাথে দায়ী থাকুক না কেন অবশ্যই এটাকে শাস্তির আওতায় আনতে হবে এবং এটা যাতে করে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত। মিস্টার আলম বলছেন, দেশের বেশ কয়েকটি ছোট বিমানবন্দরেই নানা ধরনের নিরাপত্তা ঘাটতি আছে, যেগুলো নিয়ে কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নেওয়া দরকার। তবে সিভিল অ্যাভিয়েশনের অপারেশনস ও প্ল্যানিংয়ের দায়িত্বে থাকা সদস্য এয়ার কমোডোর সাদিকুর রহমান চৌধুরী বলছেন, নিরাপত্তা নিয়ে সব বিমানবন্দরেই যথাযথ ব্যবস্থা আছে। তবে এর মধ্যেও কক্সবাজারের ঘটনা ঘটে যাওয়ায় তারা এখন তা নিয়ে তদন্ত করছেন যে কিভাবে রানওয়েতে গরু পৌঁছালো। গরুটা ঢুকেছিল, এটা হয়তো সীমানা পাচারের কোনো এক দিক দিয়ে এগুলো চলে এসেছিল। সাধারণত সবসময় সিকিউরিটি থাকে, সবসময় এটা পেট্রোল দেয়। এটা বাই অ্যাক্সিডেন্ট এটা কিভাবে ঢুকেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে বিমানবন্দরের রানওয়েতে গরু চলে আসার ঘটনা দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনার যে সংকট সেটিকেই উন্মোচন করে দিয়েছে। রাকিব হাসনাত। বাংলাদেশে ফেসবুকে মানুষজন আজ কি কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন সে সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন তাদের বিশ্বব্যাপী বিনিয়োগ কর্মসূচি গ্লোবাল গেটওয়ের পরিকল্পনা প্রকাশ করেছে। এই কর্মসূচিতে অবকাঠামো, ডিজিটাল এবং জলবায়ু প্রকল্পে তারা 2027 সালের মধ্যে 30,000 কোটি ইউরো বিনিয়োগ করবে। ইইউ বলছে তাদের লক্ষ্য সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্য আরও চাঙ্গা করা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলাকে জোরদার করা। অন্যদিকে চীন 70টিরও বেশি দেশে শত শত কোটি ডলার বিনিয়োগ করে সারা বিশ্বে তাদের প্রভাব বৃদ্ধি করেছে। ভবিষ্যতে মহামারী ঠেকাতে ও নিয়ন্ত্রণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার 194টি সদস্য দেশ একটি সমঝোতার উপর কাজ করতে সম্মত হয়েছে। জেনিভায় বিশেষ এক বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এটি মেনে চলতে দেশগুলো আইনগতভাবে বাধ্য হবে কিনা সে বিষয়ে মতবিরোধ রয়েছে। নতুন ভাইরাসের ব্যাপারে অনুসন্ধান এবং টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অতিরিক্ত ক্ষমতা দেয়া হবে কিনা এসব বিষয় নিয়েই আলোচনা হবে। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রে যেসব কূটনীতিক মস্কোতে তাদের দূতাবাসে 3 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে তাদেরকে জানুয়ারি মাসের মধ্যে রাশিয়া ছেড়ে চলে যেতে হবে।
রাশিয়ার কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র 27 জন রুশ কূটনীতিককে জানুয়ারি মাসের মধ্যে বহিষ্কার করার কথা ঘোষণা করার পাল্টা জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুটো দেশের মধ্যে বেশ কয়েকবার এরকম পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত 8 বছর ধরে পূর্ব ইউক্রেনে রুশ সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলা সংঘাত থামাতে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি পার্লামেন্টে বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে তিনি ভয় পান না এবং ইউক্রেনের যে একটা শক্তিশালী সামরিক বাহিনী আছে সেটা মনে রেখে তিনি এটা করতে চান। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, আফগানিস্তানের অবনতিশীল পরিস্থিতির কারণে সেখান থেকে পালাতে বাধ্য হওয়া লোকজনকে যেভাবে প্রতিবেশী দেশগুলো ফিরিয়ে দিচ্ছে সেটি নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। এসব আফগানকে ফেরত না পাঠানো এবং আশ্রয় প্রার্থনার আবেদন বিবেচনার সময় তাদের ঢুকতে দেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত অগাস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির অর্থনীতিতে ধস নেমেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা পাকিস্তান এবং ইরানের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন কাগজপত্রবিহীন আফগানদের ঢুকতে দেয়। তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিও তারা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল নগরীর একটি তালিকায় সবার ওপরের স্থান অধিকার করেছে ইসরায়েলের তেল আভিভ। বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং পণ্য সরবরাহে বিশ্বজুড়ে সংকটের কারণে জীবনযাত্রার ব্যয় বিশ্বজুড়েই বাড়ছে। জীবনযাত্রার খরচের দিক থেকে সবচেয়ে সস্তা নগরীর স্থান দখল করেছে সিরিয়ার দামেস্ক। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই জরিপ চালায়। মাসুদ হাসান খান। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। ক্রিকেটের খবর দিয়ে শুরু করছি। নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল 2 দফায় ফ্লাইট বাতিল হওয়ার পর অবশেষে আজ দেশে ফিরেছে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রমের আবির্ভাবের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে পৃথিবীব্যাপী বিমান যোগাযোগে যে বিঘ্ন তৈরি হয়েছিল তাতে ভুগেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। একই সাথে এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ার কথা ঘোষণার পরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে খেলা বাতিল ঘোষণা করে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ দেয়। এতে প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন বলেছেন, বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ার আনন্দ ভুলে এবারে সেখানে কিভাবে ভালো খেলা যায় সে কথাই ভাবছেন তারা। আমরা আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে অনেক খুশি, আনন্দিত। এটা আসলে বলে বোঝানো যাবে না যে আসলে আমরা কতটা আনন্দিত। আর সবচেয়ে বড় বিষয় আল্লাহর অশেষ রহমত যে আমরা এখানে আসছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্য, সেটা আমাদের সফলতা আমরা পেয়েছি। সবাই মিলে আমরা সেটা সফল করেছি এবং আশা করব ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করব ইনশাআল্লাহ। নিউজিল্যান্ডে 2022 সালে হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে আজ ঢাকায় এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট দল। এই টেস্ট ম্যাচটি শনিবার থেকে শুরু হবে। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, সাকিব আল হাসান ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত। এখন শেষ টেস্টের জন্য গত রাতে 20 সদস্যের একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে 6টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নাইম শেখ আছেন। তাসকিন আহমেদও চোট কাটিয়ে ফিরেছেন। ওদিকে চট্টগ্রাম টেস্টে বোলিং নৈপুণ্য দেখিয়ে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 5-এ জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের নেইল ওয়াগনারকে ছাড়িয়ে গেছেন আফ্রিদি। বোলারদের তালিকায় 1 নম্বরে আছেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, 2-এ আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ওদিকে ভারতের বিপক্ষে ভালো বোলিং করে সেরা 10-এ জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে 147 এবং 83 রান করা শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সেরা 10-এ জায়গা করে নিয়েছেন। তার সাথে যোগ দিয়েছেন ভারতের বিপক্ষে 2 ইনিংসেই 50 করা টম লাথাম। এদিকে গলে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 253 রানে অল আউট হয়ে গেছে। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও স্পিনাররা আধিপত্য বজায় রাখছেন। শ্রীলঙ্কার অফ স্পিনার রমেশ মেন্ডিস 6টি উইকেট নিয়েছেন। এর আগে শ্রীলঙ্কার 10টি উইকেটই নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনাররা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসেও বল করছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে বেশ কয়েকটি ম্যাচ আছে। একটিতে ওয়াটফোর্ড ও চেলসি মুখোমুখি হতে যাচ্ছে, আরেকটিতে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
এবং মার্সিসাইডে এভারটন ও লিভারপুল মুখোমুখি হচ্ছে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আটকাতে বিদেশ থেকে আগতদের জন্য ভারতে আজ থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ইউরোপ সহ 50টিরও বেশি দেশ থেকে এখন থেকে ভারতের মাটিতে পা দেওয়ার পরপরই বিমানবন্দরে কোভিড টেস্ট করাতে হচ্ছে। ফল না পাওয়া পর্যন্ত বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না এবং ফল নেগেটিভ হলেও ঘরে 7 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। আর এইসব বিধি নিষেধের ফলে বিশেষ করে বহু প্রবাসী ভারতীয় যারা শীতের ছুটিতে দেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা সমস্যায় পড়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। ওমিক্রনের সংক্রমণ যাতে ভারতে ছড়িয়ে না পড়ে তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ থেকে বিধিনিষেধ আরোপ করে যে নির্দেশিকা জারি করেছে তা নির্দিষ্ট 50টিরও বেশি দেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্যই মূলত। এই তালিকায় সম্পূর্ণ ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন যেমন আছে তেমনি নিউজিল্যান্ড, হংকং, সিঙ্গাপুর আর ইসরায়েলের মতো দেশের নামও রয়েছে। এই দেশগুলির নাম দেওয়া হয়েছে অ্যাট রিস্ক। ওই নির্দেশিকায় বলা হয়েছে ভারতমুখী বিমানে চড়ার আগে যেমন নেগেটিভ আরটিপিসিআর পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট অনলাইনে আপলোড করতে হবে, আবার ভারতীয় বিমানবন্দরে নামার পরে কোভিড পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষা অবশ্য র্যাপিড বা আরটিপিসিআর যে কোনো একটি করানো যেতে পারে, কিন্তু পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত যাত্রীদের বাইরে বেরোতে দেওয়া হবে না। দীর্ঘ বিমানযাত্রার পরে আবার 5 থেকে 6 ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করা নিয়ে বেশ চিন্তিত যুক্তরাজ্য থেকে ভারতে আসার কথা রয়েছে এমন একজন কৌশিক রায়ের। কলকাতা এয়ারপোর্টে যে আরটিপিসিআর টেস্ট করতে হবে সেটার রেজাল্ট না পাওয়া পর্যন্ত তো আমরা এয়ারপোর্ট থেকে বের হতে পারবো না। তো শুনছি 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে। তো সেটা নিয়ে একটু চিন্তা আছে যে এত লম্বা একটা জার্নির পরে এয়ারপোর্টে 6 ঘন্টা বসে থাকা, সেই 6 ঘন্টাতে যদি 8 ঘন্টা হয় তখন কি হবে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে আজ ওই অ্যাট রিস্ক দেশগুলি থেকে প্রায় 1000 যাত্রী নেমেছেন, তাদের মধ্যে 80%ই র্যাপিড টেস্ট করিয়ে বাইরে বেরিয়েছেন। ভারতে আসার পরেই নেগেটিভ হলেও বাড়ি ফিরে 7 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই ব্যবস্থার ফলে যারা কম সময়ের জন্য ভারতে আসার পরিকল্পনা করেছেন তারা পড়েছেন চিন্তায়। মস্কো থেকে সপরিবারে কলকাতায় আসতে চান শীতের ছুটিতে এমন একজন ভাইরাস বিশেষজ্ঞ চিত্রলেখা দাশগুপ্ত বলছিলেন বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকার এই নিয়ম কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তার সন্দেহ রয়েছে। আমরা যদি এখান থেকে পিসিআর টেস্ট দিয়ে যাই যার ভ্যালিডিটি থাকবে 48 to 72 আওয়ার্স, তারপরে ওখানে গিয়ে আবার 7 ডেজের কোয়ারেন্টিন, কেননা যদি ইনকিউবেশন পিরিয়ডও একটা রয়েছে, তার ওই 7 দিনের মধ্যে সেটা বোঝা খুব মুশকিল। এখনো পর্যন্ত যেসব দেশ অ্যাট রিস্ক হয়েছে সেগুলি থেকে ভারতে আসা নিয়ে যেমন চিন্তায় পড়েছেন অনেকে, আবার ওই তালিকার বাইরে থাকা দেশের মানুষও ভাবছেন যে তারা যখন ভারতে আসবেন তখন যদি তাদের দেশকেও বিপজ্জনক তালিকায় ফেলে দেয় ভারত সরকার তাহলে কি করবেন। এরকমই একজন অলকানন্দা চ্যাটার্জি, যিনি আফ্রিকার দেশ কিনিয়া থেকে ভারতে আসবেন কিছুদিনের মধ্যেই। যতক্ষণে গিয়ে পৌঁছলাম তখন যদি নতুন কোনো রুল হয় কেনিয়ার জন্যে, তখন আমাদের ছুটি 2.5 সপ্তাহের ছুটিটা তখন 1 সপ্তাহে কোয়ারেন্টাইন মাস্ট হয়ে যাবে, তখন আমাকে করতেই হবে। সো এটা একটা মেজর মেন্টাল স্ট্রেস এর মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। এদিকে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ ঘোষণা করেছিল যে প্রায় 20 মাস পরে আগামী 15ই ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। তার ফলে 2020 সালের মার্চে বিধিনিষেধ শুরু হওয়ার আগে যত বিমান চলাচল করত প্রায় ততগুলি চলাচল আবারও শুরু করার কথা ছিল। কিন্তু আজ ডিজিসিএ জানিয়েছে যে ওমিক্রন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিমান চলাচল স্বাভাবিক করা হবে কিনা তা নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করেছে। হয়তো 15 তারিখ থেকে তা স্বাভাবিক করা যাবে না, এমনটাও জানিয়েছে ডিজিসিএ। অমিতাভ ভট্টশালী। এবারে বাংলাদেশে ফেসবুকে আজকের তর্ক বিতর্ক। ফয়সল তিতুমির এবং শাহনাজ পারভিন। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি ফয়সল তিতুমির, আর সঙ্গে আছেন আমি শাহনাজ পারভিন। এই মুহূর্তে কিন্তু তিতুমির সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চলমান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি যে বলেছেন যে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়, তার এই বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ঠিক তাই, শেখ হাসিনা বলেছেন, আমি নিজে গাড়িতেও চড়েছি, বাসেও চড়েছি, দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যান, লেখাপড়া করুন, আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেয়া হচ্ছে। এসব নিয়ে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আছে বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও, সেখানে কিন্তু অসংখ্য মন্তব্য এসেছে শাহনাজ। যেমন সোহেল খান লিখেছেন,
গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়। একটা আশ্চর্যবোধক চিহ্ন এখানে দিয়েছেন এবং তারপরে লিখেছেন গাড়ি চাপা দিয়ে ছাত্র মারাও বাস চালকদের কাজ নয়। আপনার সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাস মালিক সমিতি যা খুশি তাই করিতেছে। আপনি ও আপনার সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারতেছেন না, তাই অধিকার আদায়ে ছাত্ররাই রাস্তায় নেমেছে। আব্দুল্লাল মামুন প্রশ্ন রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, অ্যাক্সিডেন্টের কারণে যে মানুষগুলো নিহত বা হতাহত হয়েছে তাদের দায়িত্ব কি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে? আজ পর্যন্ত কোনো ঘাতক ড্রাইভার কিংবা পরিবহন কর্তৃপক্ষের কোনো যুগান্তকারী বিচার হয়েছে? রানা হামিদ লিখেছেন, সড়ক দুর্ঘটনার জন্য ড্রাইভারদের অসচেতনতা যেমন দায়ী, পাশাপাশি রাস্তায় চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করা আরও বেশি অপরিহার্য। কিছু হলেই শুধু ড্রাইভারদের দোষ দিলে হবে না। তবে নিচেই কিন্তু শামসুদ্দোহা ভুঁইয়া নামের একজন এটার রিপ্লাই দিয়ে লিখেছেন, যারা অদক্ষ, ড্রাইভিং লাইসেন্স নাই, তারাই দুর্ঘটনা ঘটায়, তারা তো ড্রাইভারই না। আর পলাশ মেহেদি লিখেছেন, একদিন আপনাকে লোকাল বাসে চড়ার আমন্ত্রণ রইল। আপনার সময়ে 10টা বাসে যত যাত্রী যায়, এখন একটা বাসে তত যাত্রী দাঁড়িয়ে যায়। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই আসলে এমনটি মন্তব্য করেছেন। এরকমই আসলে বেশিরভাগ মন্তব্য। এছাড়া কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাইমের নামে গুলিস্তানের দুর্ঘটনাস্থলে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। সেটি নিয়েও বেশ প্রতিক্রিয়া রয়েছে, যেমন মনিরুজ্জামান মনি, তিনি লিখেছেন, বাহ, চমৎকার, একজন করে মরবে, তারপর তার নামে ওভারব্রিজ হবে। এভাবেই একদিন দেশ তথা আমরা উন্নতির চরম শিখরে পৌঁছাবো। একই রকম মন্তব্য রহমতুল্লাহ বলছেন, মানুষের জীবনের মূল্য কি শুধু একটা পদচারী সেতু নির্মাণ করা? তবে শাহরিয়ার কামাল জিসান বলছেন, ঢাকার রামপুরা বাজার বাস স্ট্যান্ড, রামপুরা ব্রিজ, মেরুলবাড্ডা বাস স্ট্যান্ড, মধ্যবাড্ডা লিংক রোড বাস স্ট্যান্ড, শাহজাদপুর, এই মোট 5টি স্থানে ওভারব্রিজ করা অত্যন্ত জরুরি। এখন প্রতিদিন এই জায়গাগুলোতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছেই। তিতুমির, এদিকে করোনা ভাইরাসের যে নতুন ধরন অমিক্রন নিয়ে বেশ আলোচনা চলছে ফেসবুক, টুইটারে। এটি ঘিরে খবরগুলোতেও বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। অমিক্রন কতটা বিপজ্জনক, বাংলাদেশের ঝুঁকি কি, এ নিয়ে ভিডিও পাবেন বিবিসি বাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও। সেখানেই মোহাম্মদ মুজিবুর রহমান লিখেছেন, ঝুঁকি তো থাকবেই, এটা নিয়ে আমাদের চলতে হবে। আমরা নিজেরা সতর্ক থাকলে অন্য একজনকে সুস্থ রাখতে পারবো। কিন্তু 240 জন লোক দেশে আসছে কয়েকদিন আগে, এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তাদের মোবাইল ফোন বন্ধ। আমার তো মনে হয় রোগের চেয়ে এরাই বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস বিষয়ক যে বক্তব্য আজ দিয়েছেন সেটি নিয়েও কথাবার্তা রয়েছে। তিনি বলেছেন, দেশে করোনা ভাইরাসের বিস্তার বাড়লে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হতে পারে। এই খবরের নিচেও আছে নানান রকম মন্তব্য। তবে শাহনাজ, এই মুহূর্তে কিন্তু ভাইরাল কাঁচা বাদাম। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমেই আলোচনার কেন্দ্রে এই গানটি। বিভিন্ন খবরে বলা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গের এক বাদাম বিক্রেতা নিজেই এই গানটি বানিয়েছেন এবং সেটি এখন রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে। বাংলাদেশেও এটি ট্রেন্ড করছে, যেমন ফারজানা রুমা, তিনি লিখেছেন, কাঁচা বাদামের জোয়ারে ভাসছে বাংলাদেশ। খাদিজা রূপা লিখেছেন, গানটা ভালোই, অনেকেই খালি গলায় গিয়েছেন, খালি গলায়ও খুব সুন্দর হইছে। মাহমুদা সালমা বলছেন, এই কাঁচা বাদামের গল্পটা আমি এখনো বুঝতে পারলাম না। এরকম মন্তব্য আছে অনেক। আর এসবই ছিল আমাদের আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির, শাহনাজ পারভিন। এখনকার প্রধান খবর। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে একের পর এক দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা। ভারতে আজ থেকে 50টিরও বেশি দেশ থেকে আসা যে কাউকেই বিমানবন্দরে নামার পরপরই কোভিড টেস্ট করাতে হবে। নেগেটিভ হলেও 7 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশে সরকারি সেবার সাথে ভ্যাকসিনকে শর্তযুক্ত করতে সরকারকে সুপারিশ করেছে সেদেশের স্বাস্থ্য বিভাগ। আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বিশ্বব্যাপী বিনিয়োগ কর্মসূচি গ্লোবাল গেটওয়ের পরিকল্পনা প্রকাশ করেছে। 2027 সালের মধ্যে 30,000 কোটি ইউরো এই প্রকল্পে বিনিয়োগ করা হবে। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30টায়, ভারতে 10টায়। ততক্ষণ পর্যন্ত আমি শাকিল আনোয়ার এখানেই বিদায় চাইছি।